প্রায় 25,000 চাকরি দিয়েছেন। আমাদের কম স্কুল এবং স্কুলের কি অবস্থা? হ্যাঁ, আমাদের স্কুলেও আমরাও একইভাবে ভুগছি। এইচএস লেভেলে দুজন টিচার, একজন হচ্ছেন, দুজন টিচার এরকম হয়েছে, আর আমাদের একজন ক্লারিক্যাল স্টাফের এরকম হয়েছে, এবং তিনজন গ্রুপ ডি কর্মী। তিনজনের মধ্যে দুজন গ্রুপ ডি কর্মরত ছিলেন, আর একজন গ্রুপ ডি কর্মী এর আগেই উনি আমাদেরকে তার ইস্তফা দিয়েছেন, এবং আমরা সেই ইস্তফা তো গ্রহণ করতে পারি না, কারণ আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো তার ইস্তফা আমরা বোর্ডের কাছে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনো স্টিল নাও আজকের দিন পর্যন্ত বোর্ড আমাদের কাছে সেই ইস্তফা গ্রহণ করার কোনো কিছু জানায়নি। অর্থাৎ সেই ক্ষেত্রে ধরলে গ্রুপ ডিরও তিনজন, অর্থাৎ মোট 6জন আমাদের স্কুল থেকে এই আওতাভুক্ত হয়েছেন। ক্লাস ক্লাস এই মুহূর্তে ক্লাস চালানোটা আমাদের খুব অসুবিধা হচ্ছে না, তার কারণ আমাদের এই মুহূর্তে এখন এই প্রথম পার্বিক যে টেস্ট, সেই পার্বিক টেস্টগুলো হচ্ছে, আমরা চালিয়ে নিতে পারছি। কিন্তু এই মুহূর্তে আমাদের সব থেকে যে অসুবিধা সেটা হচ্ছে গ্রুপ ডি স্টাফ কম। মোট 4জন গ্রুপ ডি, এর মধ্যে একজন এখন আছেন, উনিও আবার 6 মাস পর রিটায়ার করবেন। এবং পরিস্থিতি এমনই যে আমরা নিজেরা গ্রুপ ডির কাজ ভাগ করে চলছি। যেমন কখন আজকে আমিও বেশ কয়েকটা ঘন্টা দেওয়ার কাজ প্রধান শিক্ষক হিসেবে করেছি, ওই জন্য ওটা আমার দায়িত্ব কর্তব্য বলেই মেনে নিয়েছি। এবং আমাদের স্কুলে একটা কথা হচ্ছিল যে ঘন্টা দেওয়ার কাজটা একটা ছোট ঘন্টা যদি কেনা যায়, তো আমি তাদেরকে বললাম যে যেহেতু আমি তো প্রধান শিক্ষকের কাজের অংশ ব্যস্ত হয়ে পড়ি, টাইমটাও মনে থাকে না, আপনারা কেউ একজন কাইন্ডলি আমাকে টাইমটা যখন হবে ঘন্টা দেওয়ার সময় ফোন করে কেউ জানিয়ে দেবেন, আমি সঙ্গে সঙ্গে ঘন্টা দেওয়াটা এমন কিছু ব্যাপার নয়, একটা তো সুইচ টিপলি হয়ে বাজিয়ে দেবো। কালকে যেমন আমার মানে আমাদের দুর্ভাগ্যটা একটু বলতে ইচ্ছা করছে, মানে আমরা তো এইরকম ঘটনা ঘটেছে সেটা জানতাম না। কাল থেকেই আমাদের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা আমাদের যেটা আমরা নির্ঘণ্ট দিয়েছিলাম সেটা হচ্ছে 10টা 50-এর মধ্যে ছেলেরা এসে যাবে, এবং 10টা 40 থেকে 10টা 50-এর মধ্যে প্রেয়ার লাইন হবে, তারপর 11টা থেকে পরীক্ষা শুরু হবে। ঘড়িতে তখন 10টা 40 বাড়ছে, প্রেয়ার লাইনের জন্য ছেলেরা দাঁড়িয়ে গেছে, অথচ ঘর খোলা নেই। এইবার মুশকিল হচ্ছে ঘরের চাবি আমরা জানি না, ফলে আমি এবং আমাদের আরেকজন মাস্টারমশাই আমরা দুজন দুটো চাবির গোছা নিয়ে খোলার চেষ্টা করছি, ব্যর্থ হচ্ছি। তখন কি করব, আমাদের যে গ্রুপ ডি কর্মী যিনি ঘর খোলেন, আমরা যদি তখন জানি না এই ঘটনা ঘটে গেছে, তাকে ফোন করলাম, এবং আমি খুব রেগেই ছিলাম। তাকে জোর করে বেশ উচ্চ স্বরে বললাম, কি ভাই, ওকে ভাই বলি ছোট বলে, আমাদের আরো অনেকে সবাই ভাই বলে, তুমি এখনো এলে না, 5-6 বছর চাকরি করছো, কখন কি নিজের কাজ ডিউটি এবং রেসপন্সিবিলিটি তোমার নেই? আজকে পরীক্ষা, সবাই দাঁড়িয়ে গেছে। তখন ওই ছেলে আমাকে খুব মোলায়েম কণ্ঠে কাঁদো কাঁদো স্বরে বলছে, স্যার আমার চাকরি আর নাই, আমরা আর স্কুল যাব না। বিশ্বাস করুন, এই কথা শুনে মাথা থেকে আকাশ ভেঙে পড়লো। এবং কাল থেকেই আমরাই মোটামুটি গ্রুপ ডির কাজ করছি, আর একজন মাত্র গ্রুপ ডি আছেন, উনিও উদয়স্ত পরিশ্রম করছেন। এবার ক্লাসের কথা যেটা বলছেন, পরীক্ষা শেষ হতেই ক্লাস শুরু হবে। ম্যাথামেটিক্সের টিচার নেই, নিউট্রিশনের টিচার নেই। আমরা ম্যাথামেটিক্সের টিচারটা এইভাবে ভেবে রেখেছি, এখন জানি না আরো মিটিং করতে হবে, যে আমি তো ফিজিক্সের টিচার, 11-12 ফিজিক্সের ক্লাস নিই, তো আমি আর ফিজিক্সের ক্লাসটা নেব না। আমাদের যিনি ফিজিক্সের টিচার আছেন, উনি ফিজিক্সের সব ক্লাসগুলো নেবেন। আমি কি করব না, আমি 11-এর এবং 12-এর ম্যাথামেটিক্সের ক্লাসগুলো নেব। আর ক্লাস 10-এর আমার যে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা আছে, ওই ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা আমাদের ভোকেশনালের একজন টিচার কিছুটা করবেন বলেছেন। আর আমি ক্লাস 10-এর দুটো অঙ্ক নেব। আর একজন আমাদের ম্যাথামেটিক্সের টিচার আছেন, যিনি ফার্স্ট কোর্স স্কেলে আছেন, অর্থাৎ 8 থেকে পড়ান, ঠিক হয়েছে, উনি 10-এর 4টে ম্যাথামেটিক্সের ক্লাস নেবেন। আর আমাদের যিনি ফিজিক্সের টিচার আছেন, উনি 9-এর ম্যাথামেটিক্স নেন। আর নিউট্রিশনের যে ব্যাপারটা, আমাদের ভোকেশনালে দুজন নিউট্রিশনের টিচার আছেন, ওনারা নেবেন, এবং বায়োলজিও নেবেন। জানি না এইভাবে স্টপ গ্যাপ দিয়ে কতদিন কি চলবে আমরা জানি না, তবে আমরা খুব মানে খুব উদ্বিগ্ন, স্কুলের দিক থেকে উদ্বিগ্ন, তাদের ভবিষ্যতের কথা ভাবে উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন।
চাকরি চাকরি গেছে জীবন টিচার এখন কি মানসিক অবস্থা? যাদের চাকরি গেছে তাদের মানসিক অবস্থা বলতে গেলে খুব খারাপ। অ্যাকচুয়ালি আমি আমি ফোন করেছি। আমি আমি আমার যে স্কুল, এটাকে আমি আমাদের বৃহত্তম পরিবেশ বলি, বৃহত্তম সংসার বলি মনে করি। তো আমার মনের অবস্থা বা আমাদের মনের অবস্থা এইরকম। কালকে যখন এরকম ঘটনা শুনলাম, তারপর আমি আমার সেই গ্রুপ কর্মীকে বারবার ফোন করছি, সে আর ফোন ধরছে না। বাধ্য হয়ে পরীক্ষাটা চালু করে দিয়ে 1টা নাগাদ আমি আরো 4জন আমার সহকর্মীকে নিয়ে বাড়ি গেলাম। আমাদের পাশে পাড়াতেই তার বাড়ি। একটি ছোট্ট মেয়ে, কিছুদিন আগে বিয়ে হয়েছে। তো বাচ্চাটি, সে এবং তার স্ত্রী, দেখলাম খাওয়া দাওয়ার যে থালা, সেখানে দেখলাম বাচ্চাটি খেয়েছে, কিন্তু স্ত্রী এবং স্বামী দুজনেই কিছু খেতে পারেনি, ভাত ভাত থালাতেই পড়ে আছে। আর একজন টিচার, তার ছেলের গতকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট আনতে যাওয়ার কথা ছিল। ফোন করলাম, বলছে স্যার কিচ্ছু ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, ক্লাস আনতে যাচ্ছে না। আমরা 2জন টিচারকে পাঠিয়েছিলাম তার কাছে, তাকে তারা জোর করে বুঝিয়ে শুনিয়ে ক্লাসের ছেলের কাছে নিয়ে গেছিল এবং কিছু খাওয়াবার চেষ্টা করেছে, তারা খায়নি। আর একজন টিচারটা আবার, সে আবার আইআইটি থেকে পাশ করেছে ম্যাথামেটিক্সে। সে তো একটু দার্শনিক গোছের, সে আরো বড় দার্শনিক হয়ে গেছে। স্যার কি হবে কি বুঝতে পারছি না কিছুই, এবং বোঝাতে পারছি না। গ্রুপ ডি আর একজন, যিনি তার ছেলে খুব অসুস্থ, প্রত্যেক মাসে 25 থেকে 30 হাজার টাকা চিকিৎসা খরচ হয়, তারও অবস্থা খুব সঙ্গীন। আর একটা কি জানেন তো, আমার গ্রুপ ডি বলুন, আমার স্কুল বলুন, এদেরকে যখন আদালতে বিচার করা হচ্ছে যোগ্য আর অযোগ্যের মাপকাঠিতে, খারাপ লাগছে। আমার এই গ্রুপ ডি এবং টিচার সবারই যোগ্যতা নিয়ে আমি একদম নিঃসন্দেহ। কারণ আমি 21 সালে জয়েন করার পর থেকে প্রায় 4 বছর তাদের সঙ্গে, আমি বলবো না তারা আমার সহকর্মী বা একসঙ্গে চাকরি করছি, আরো বড় কথা ইউজ করছি, সংসার করছি। একটু যদি বোঝেই, আমার যে গ্রুপ ডি কর্মী আছে একজন, আমি আসার পরেও সে 2টো চাকরি পেয়েছে, কিন্তু সে যায়নি, এর চেয়ে হায়ার কেন পেয়েছিল, কারণ এখানেই তার বাড়ি। তো সেই ছেলেটি জেনারেল নলেজে এতই ভালো, তাকে আমি রেগুলারলি জেনারেল নলেজে ক্লাস দিই। কেন দিই? কারণ হচ্ছে আমার মনে হয় ছেলেগুলোকে আরো এগিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে কম্পিটিশনের জন্য জেনারেল নলেজটা খুব দরকার। আর একজন টিচার আছেন, উনি হচ্ছেন ইংরাজির এমএ টিচার, নয় উনি গ্রুপ ডি। আমি বলি, একদিন আমাদের এক খুব কম টিচার, আমি বললাম দিদি আজকে অনেক কম টিচার আছে, আপনি একটু ক্লাস 8-এর ইংরাজি ক্লাসটা যাবেন? তখন বলছে স্যার আপনি আমাকে 10-এর অঙ্ক ক্লাসটা দেবেন। আমি বললাম সে কি, আপনি ইংরাজির লোক বলে আপনাকে আমি ইংরেজি দিলাম, আপনি অঙ্ক যেতে চাইছেন? বলছে স্যার আমার ছেলে না বর্ধমানের একটা খুব বড় স্কুলের ফার্স্ট বয়, তাকে স্যার আমি অঙ্ক করাই, এই অঙ্কগুলো আমি তাকে করিয়েছি বা করাবো, তাহলে আমারও প্র্যাকটিস হয়ে যাবে। বুঝুন তার মেধা। আর একজন টিচার আছেন বাংলার এমএ, নিয়মিত কিছু না পেলে ক্লাস করে। এই ছেলেগুলো এদের যোগ্যতা। ওই যে 2জন টিচারের কথা বললাম না, ওই টিচার দুটোর গাইডেন্সে আমার ছেলেমেয়েরা বিভিন্ন বিভিন্ন মডেল তৈরি করেছে, বিভিন্ন মানে অনুষ্ঠান করেছে, যেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল রাজ্য লেভেলে অংশগ্রহণ করেছে, পুরস্কৃত হয়েছে। তাদের যোগ্যতা কি তারা মানে তারা প্রমাণ দেয়নি? গুরু, আমার ক্লার্কের কথা বলছি, সেই ছেলে ক্লার্ক, একবার আমার মনে হচ্ছে আমি জয়েন করার কিছুদিন পর তার বিয়ে হচ্ছে, বিয়ের জন্য সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। হঠাৎ একটা ব্যাপার, সে ব্যাপারটা আমাকে আপলোড করতেই হবে, অথচ আমি কলকাতা গেছি। আমি তাকে ফোন করলাম, বাবু এরকম ব্যাপার, এটা যে পাচ্ছি না, এটা কাজ করবে, তুমি আমাকে ডেটাগুলো একটু দেবে, আমি এখান থেকে কোনো সাইবার ক্যাফেতে করে দেবো। সে বলছে স্যার সাইবার ক্যাফেতে করবেন কেন, আমার তো বিয়ে রাত্রের বেলায়, আর এখন দিন, আমি গিয়ে করে দিচ্ছি এখানে। সেভাবে করে দিয়েছে এবং তারপর অনেকবারই সে ছুটিতে কাজ করেছে। তাহলে এই তাদের যোগ্যতা। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তাদের হাহাকার আমাকে বিদ্ধ করছে, আরো বিদ্ধ করছে কিছু জন পৈশাচিক উল্লাস। আপনার নাম? আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কোন স্কুল? আমি রক্তলা মনোহর দাস বিদ্যানিকেতন, এটা বর্ধমান শহর, এই স্কুলের হেডমাস্টার মশাই।